আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বুধবার থেকে উঠে যাচ্ছে লকডাউন, চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট, অফিস আদালত, মানতে হবে স্বাস্থ্যবিধি, প্রজ্ঞাপন জারি। বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার কারণেই এসেছে স্বাধীনতা, তিনি সবচেয়ে বড় গেরিলা মুক্তিযোদ্ধা বলেছেন প্রধানমন্ত্রী। 5 নারীকে পদক প্রদান। মৃত্যু, আক্রান্ত সহ করোনার আরও বিস্তার, টিকার জন্য উপচে পড়া ভিড়, অনিয়ম দুর্ভোগ সয়েও সন্তুষ্ট মানুষ। গণটিকার নামে গণপ্রতারণা, গণসংক্রমণের অভিযোগ মির্জা ফখরুলের, কোনো ভাওতাবাজি হচ্ছে না বলেছেন ওবায়দুল কাদের। রিমান্ডে পরিমণির মুখে বহু ভিআইপির নাম, যাচাই বাছাই করছে সিআইডি। 100 কোটি টাকার মানহানির মামলা করবেন বোট ক্লাবের নাসির। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ও আগরতলা ষড়যন্ত্র মামলা সহ বঙ্গবন্ধুর নানান রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গমাতা মুজিবের ভূমিকায় দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধে দেশের সবচেয়ে বড় গেরিলাও ছিলেন বঙ্গমাতা। পাশে থেকে নীরবে বঙ্গবন্ধুর প্রতিটি কাজে সহযোগিতা ও সমর্থন দিয়ে গেছেন ফজিলাতুন্নেসা মুজিব। তার জন্মদিবসে এবারই প্রথমবারের মতো বিশিষ্ট 5 নারীকে দেয়া হলো বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1930 সালের 8 আগস্ট। বাঙালির শ্রেষ্ঠ অর্জন, দেশের স্বাধীনতা সহ বঙ্গবন্ধু সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের কারিগর ছিলেন এই মহিয়সী। প্রথমবারের মতো দেয়া হলো বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা মুজিবের জন্মদিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে রাজনৈতিক ও পারিবারিকভাবে সহযোগিতার বিভিন্ন ইতিহাসের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম তারিখের ইতিহাস। আমার মা কখনো সামনে আসেননি, কখনো কোনো মিডিয়ার সামনেও যাননি, কখনো নিজের নামটাও ফলাতে চাননি। তিনি নীরবে পাশে থেকে প্রতিটি ক্ষেত্রে আমার বাবাকে সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। 7ই মার্চ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন ফজিলাতুন্নেসা মুজিব। একটা গেরিলা যুদ্ধে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি সবসময় এটা বলি যে আমার মা ছিলেন সবথেকে বড় গেরিলা এবং অসামান্য স্মরণ শক্তি ছিল তার। আর বাংলাদেশের কয়েকটি বিষয়ের যে সিদ্ধান্ত সঠিক সময়, সেই সিদ্ধান্তগুলি সময় মতো আমার মা নিয়েছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের সময়ও অনেকের অনেক কথা ছিল। কেউ কেউ এত বেশি উত্তেজিত হয়ে খুব উৎসাহিত বা উত্তেজিতই বলবো যে না, এই মুহূর্তেই ঘোষণা দিতে হবে, তাহলে তো জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা ঘটে যেত। বেগম মুজিবের কাহিনী শুনলে অনেক নারী অনুপ্রেরণা ও সাহস পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমার আব্বাকে যখন হত্যা করলো, সেটা যখন তিনি দেখলেন, তখনই তিনি খুনিদের বললেন যে তোমরা ওনাকে মেরেছ, আমাকেও মেরে ফেলো। কারণ তারা বলছে আপনারা আমার সাথে চলেন, বলে তোমাদের সাথে আমি যাব না, তোমরা এখানে আমাকে খুন করো। ঘাতকদের বন্দুক গর্জে উঠেছিল, আর সেখানে আমার মাকে তারা নির্মমভাবে হত্যা করে। আমাদের ওই পরিবারে তো কেউ ছিল না বেঁচে, আমরা 2 বোন বিদেশে ছিলাম। কতটা সাহস একটা মানুষের মনে থাকলে সেই মানুষটা মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে তিনি জীবন ভিক্ষা না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। শেখ হাসিনা বলেন, সবকিছুতে নিজেকে জড়ালেও কখনো রাজনৈতিক নেতা হওয়ার উচ্চাভিলাষ ছিল না তার। কখনো রাজনৈতিক নেতা সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বুধবার থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেদিন থেকে খুলে যাবে অফিস আদালত, গণপরিবহন, মার্কেট। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। গণপরিবহনে আসন সংখ্যার সমান যাত্রী চলাচল করলেও
পরিবহনের সংখ্যা কমে অর্ধেক হবে। অন্যদিকে এখনই খুলছে না পর্যটন কেন্দ্র। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর নিষেধাজ্ঞা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। 11 আগস্ট থেকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জীবনযাত্রা স্বাভাবিক করতে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরোপুরি চালু থাকবে। সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। তবে মালিক ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করে প্রতিদিন কতটি পরিবহন চলবে তা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। এছাড়া দোকানপাট ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে খোলা রাখা যাবে। তবে চালু হচ্ছে না পর্যটন এলাকা। আর আদালতের বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। এই কখনো বন্ধ, কখনো বিধিনিষেধের আওতায়, কখনো বিধিনিষেধকে শিথিল করা, এটার মধ্য দিয়ে আমাদের যেতে হবে যতদিন পর্যন্ত পুরোপুরি আমরা টিকা দিয়ে পুরোপুরি সেই অবস্থান তৈরি না করতে পারি। কেন্দ্রগুলো মনে হয় এই মুহূর্তে না, ওই যে ধাপে ধাপে না, এটা আরো পরে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শনাক্তের হার কমছে, কিন্তু মৃত্যুর হার 200-র উপরে আছে। সেই বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। সবকিছু চালু হলেও সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে জোর দেওয়া হবে। তাদের অনেক, যাদেরকে বলা হয় সুপার স্প্রেডার, তারা কিন্তু ফার্স্ট টার্গেট, যাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এবং সেক্ষেত্রে ফ্রন্ট লাইনে যারা আছে, ডাক্তার বা নার্সেস বা এদের জাতীয় যারা আছেন, তাদেরকে তো আমরা প্রায়োরিটি দিয়েছি যে তাদেরকে টিকাদানে আমরা ইতিমধ্যে তাদেরকে টিকা দিয়ে ফেলেছি প্রায়। তো কিছু কিছু যদি যেগুলো বাকি আছে সেগুলো আমাদের টার্গেট আছে। এবং মানুষকে আরও নিবিড়ভাবে বোঝানো যে যাতে করে তারা মাস্ক পরে এবং আপনার অপ্রয়োজনীয় বাইরে না যায় এবং যেখানে সমাগম ঘটে এ ধরনের জায়গাগুলোতে এড়িয়ে চলে। সেভাবে কিন্তু আমরা ব্যাপকভাবে ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষকে সচেতন করতে পাড়া মহল্লায় করোনার প্রতিরোধ কমিটিগুলোকে আরো কার্যকর করা হচ্ছে এবং পাড়া মহল্লায় কমিটি করে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যু ও আক্রান্ত মিলিয়ে দেশে করোনার ভয়াবহতা এখনও তেমন কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে দেশে আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি কেড়ে নিল 22,652 জনের প্রাণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ করতে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। লকডাউন তুলে নিলেও জনসমাগম হয় এমন অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 241 জনের মৃত্যু হয়েছে, যা গত দিনের চেয়ে 20 জন কম। তবে শনাক্ত বেড়েছে। নতুন 10,299 জন সহ মোট শনাক্ত 13,53,695। নতুন 16,627 জন সহ মোট সুস্থ 12,05,447 জন। শনাক্তের হার 24.52, সুস্থ 89.5 আর মৃত্যু 1.67%। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় করোনা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। সার্বিক বিবেচনা হচ্ছে যে ডেল্টা ভেরিয়েন্ট একটা খুবই মারাত্মক ধরনের ভেরিয়েন্ট এবং এটা কিনা যে আপনার মানুষের মধ্যে মৃত্যুর ঝুঁকিটা বাড়িয়ে দেয় এবং যে সংক্রমণের যে ভয়াবহতা সেটা অনেক গুণে বৃদ্ধি করে। সেজন্যে যে আমাদেরকে আসলে খুবই সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন। জীবন জীবিকার প্রয়োজনে লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে বলছেন বিশেষজ্ঞরা। যে কোনো ধরনের সমাবেশ হোক, সেটা হচ্ছে যে রাজনৈতিক সমাবেশ হোক, সেটা ধর্মীয় সমাবেশ হোক, সেটা হচ্ছে সামাজিক সমাবেশ হোক, সেটা প্রাতিষ্ঠানিক সমাবেশ হোক, অথবা বিনোদন সমাবেশ বা আপনার পর্যটন সমাবেশ যেগুলো, সেগুলো যাতে সরকার এর উপরে যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধটা যাতে আরোপ রাখেন, তাহলে আমি মনে করি যে আমরা আসলে অনেকখানি যে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, টিকা কেন্দ্রে গিয়ে সবাই ভিড় করছে, যেখানে স্বাস্থ্যবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। মোবাইলে খুদে বার্তা এলেই তবে টিকা কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনেও ছিল স্বজনপ্রীতির অভিযোগ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকা না পেয়ে হতাশা, ক্ষোভ নিয়ে বাড়ি ফিরেছেন মানুষজন। কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়ের মধ্যে টিকা পেয়েছেন হাতে গোনা কয়েকজন। দায়িত্বরতরা বলছেন, স্বজনপ্রীতি নয়, টিকার তুলনায় মানুষের সংখ্যা কয়েক গুণ হওয়ায় তৈরি হচ্ছে এমন পরিস্থিতি। আমাদের একটা টিকা আমরা 5টা থেকে সিরিয়াল ধরে দাঁড়া দিছি, কেন আমাদের টিকা দেওয়া হলো না? বলে
লোক ঢুকাইতাছে বাসাতে ফোন করে লোকানে। এটি রাজধানীর নাখালপাড়ার সরকারি প্রাইমারি স্কুলের গণটিকা কেন্দ্রের দৃশ্য। 5 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর চোখের সামনে যখন অন্যরা টিকা পাচ্ছেন আর দুপুর 12টার সময় তাদের বলা হচ্ছে টিকা দেওয়া শেষ, তখন এভাবে ক্ষোভে ফেটে পড়েন তারা। রাজধানীর সব কেন্দ্রের দৃশ্য প্রায় একই রকম। যাদের দিকে অভিযোগের আঙ্গুল তারা বলছেন সব ভিত্তিহীন। পার্সোনাল ভাবে এরকম 15-20 জন লইয়া টিকা দিয়া লইয়া গেছে গা, আমরা তো সিরিয়ালে দাঁড়াই আছি। সকাল 6টা বাজে আসছি ঘুম টুম কামাই করে টিকা দেওয়ানোর লেগে আয়া খাড়া রয়েছি এখন গুন্ডা লয়ে গেছে 300 জন শেষ। বৃষ্টিতে ভিজছি দাঁড়ায় রয়েছি, যে কষ্ট দিছে তারা বলার মতো না। টিকা দেওয়ার নামে খালি শুধু দুর্নীতি আর কিচ্ছু না। অভিযোগ এটা যদি কেউ করে থাকে এটা ভিত্তিহীন। এখানে আমরা কোনো স্বজনপ্রীতি করতেছি না। স্টেট কথা, আমার টিকা হলো 350, আমার লোক হয়েছে 1500, আমি কিভাবে কন্ট্রোল করবো আপনি বলেন। আমার ওয়ার্ডে আমার টিকা দরকার হলো 50,000, আমি টিকা 7 দিনে পাবো 2000, 2000 টিকাতে আমি কি করবো? 350 করে প্রত্যেকটি ওয়ার্ডে 6 দিনের গণটিকার কার্যক্রমের জন্য টিকার বরাদ্দ রয়েছে মাত্র 2100। সে তুলনায় প্রতিটি ওয়ার্ডে মানুষের সংখ্যা গড়ে 50,000-এর মতো। প্রক্রিয়া সহজ হয়, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে যান কয়েক হাজার মানুষ, যাদের মধ্যে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথা থাকলেও টানা 2 দিন হতাশ হয়ে ফিরে গেছেন কেউ কেউ। কালকে শনিবারে আসছিলাম, আজকেও আছি সকাল 6টা থেকে। না, কালকের কথা বলছি। কালকে আইছি নিতে পারি না, আজ লাইন পাইছি না। 5:30 বাজে আইছি, 300 লোক নিচে আর নিচে না। কালকে আইতাম কয় 5:30 থেকে এই পর্যন্ত গমছে একজনের 70 জন 60 জন। আমি দেখেন এখন বাজে কটা, এখন থেকে আমি ভিতরেই ঢুকতে পারি না। টিকার এত চাহিদা আর ভিড়ের মধ্যেও শেষ পর্যন্ত যারা টিকা পেয়েছেন নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। সব দিক দিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে পাইছি। আল্লাহর অশেষ রহমত, আমি অনেক কষ্ট করে টিকাটা পেয়েছি। আশা করি আগামী টিকাটা আমি খুব সহজে পেয়ে যাব। আগে আমরা বুঝি নাই, আমরা যদি আগে বুঝতাম তাহলে আমরা আগেই দিতাম। ভালো লাগতেছে, মানে কষ্ট করেও আর কি সকাল 5টা বাজে এসে এখন দিতে পারছি, এটাই আর কি। ভোর 5টার থেকে লাইনে দাঁড়ায় সে টিকা পাচ্ছি। সাধারণ মানুষ থেকে দায়িত্বে নিয়োজিত সবার একটাই দাবি, যত দ্রুত সম্ভব টিকার সংখ্যা বাড়ানো হোক। চলমান এই গণটিকা কার্যক্রম চলবে 12ই আগস্ট পর্যন্ত। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আজও দেয়া হয় করোনার গণটিকা। কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 81টি কেন্দ্রে এ কার্যক্রম চলে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে উপস্থিত হন টিকা প্রত্যাশীরা। সহজে টিকা নিতে পেরে খুশি তারা। সোমবারও সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 81টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। ময়মনসিংহে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই দ্বিতীয় দিনে লাইনে দাঁড়িয়ে টিকা নেন 25 ঊর্ধ্ব নারী পুরুষ। জেলার 201টি কেন্দ্রের 528টি বুথে একযোগে টিকা দেওয়া হয়। টাঙ্গাইলে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নেও করোনার টিকা দেওয়া হয়। পর্যাপ্ত টিকা সংগ্রহ না করে গণটিকার নামে গণপ্রতারণা ও তামাশা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণটিকা কার্যক্রম গণসংক্রমণে পরিণত হয়েছে। টিকাদান কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে পরিণত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গুলশান কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে করোনার ওষুধ ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন সংগঠন দুটির নেতারা। এর আগে শনিবার দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, করোনার টিকাদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন হওয়া সত্ত্বেও সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণকে চরম বিভ্রান্ত ও হতাশার মধ্যে ফেলে দিয়েছে। গণটিকাদান নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সভা মনে করে পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে। একই সঙ্গে চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। গতকাল সারা দেশে এই গণটিকার নামে একটা গণতামাশা শুরু করেছে। সরকারের হাতে টিকা এসেছে 1,60,00,000, অথচ শতকরা 70% মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে 26 কোটি টিকা। এছাড়া প্রথম সপ্তাহে 1 কোটি টাকা প্রদানের কথা বলে এখন 3 দিনে দেওয়ার কথা বলে। সরকারের প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হয়েছে টিকা প্রদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
টিকাদান কার্যক্রমকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করবার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ করছে। সকল প্রকার দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন টিকা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী হয়েছিলেন বা প্রার্থিতার জন্য আবেদন করেছিলেন তাদের সবাইকে বিএনপির করোনা হেলথ সেন্টারের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণটিকা কার্যক্রমে কোনো ভাওতাবাজি ও প্রতারণা নেই। রাজনীতিতে টিকে থাকার জন্য বিএনপি ভাওতাবাজি করছে বলে অভিযোগ তার। দিনের শুরুতেই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বঙ্গবন্ধুর নির্ভীক সহযোদ্ধা ছিলেন বঙ্গমাতা। ষড়যন্ত্রের রাজনীতি রুখতে ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের। কথা বলেন গণটিকা কার্যক্রম নিয়েও। এরা দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না, সরকারের সফলতা দেখলে এদের গা জ্বালা হয়, যার ফলে মিথ্যাচার করে আছে। আমরা অনুরোধ করব দেশবাসীকে এই সমস্ত অপপ্রচারকারীদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে, এদেরকে সমুচিত জবাব আগামীতে দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলেই বিএনপির জ্বালা বাড়ে। অনেক অবাঞ্ছিত সত্য ও প্রশ্নের মুখোমুখি হতে হয়। ১৫ই আগস্ট ভুয়া জন্মদিনে বেগম খালেদা জিয়ার কেক কাটার নামে ভাওতাবাজির সমালোচনা করেন তিনি। যত টিকা দেওয়া হবে সব টিকার আয়োজন বিদেশ থেকে করে এবং কোনো চালান নিশ্চিত করে শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। এখানে কোনো ভাওতাবাজি নেই, এখানে কোনো প্রতারণা নেই। রাজনীতিতে টিকে থাকার জন্য ভাওতাবাজি করছেন। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মধ্যে রামপুরা থানা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। টিকাদানের ক্ষেত্রে প্রভাবশালীরা অগ্রাধিকার পেলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠী পিছিয়েই থাকছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক আহমেদ চৌধুরী। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন তিনি। পুঁজি গঠনের হার কমায় নতুন দরিদ্রের সংখ্যা বাড়ছে বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা জানি, যখনই কোনো নতুন উদ্যোগ আসে সেটার প্রথম দিকের বেনিফিশিয়ারি বা উপকারভোগী হয় সমাজের উচ্চ স্তরের লোকজন। টিকার ব্যাপারও তাই ঘটেছে ঐতিহাসিকভাবে। বা হাওরের জনগোষ্ঠীর অনেকেই এখনো টিকার ব্যাপারটি সম্পর্কে অবগত নন। কাজেই এখনই আমাদের এই ব্যাপারে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটাকে বাজারে আমাদের সকলের সাথে দিয়েছে সাম্প্রতিক, সেখানে দেখা যাচ্ছে যে গ্রস ক্যাপিটাল ফরমেশন অর্থাৎ পুঁজি গঠনের যে হার সেটা কমে গেছে আগের চেয়ে। দেখেন ১.৯৪ থেকে ১.৮ হয়ে গেছে। অর্থাৎ পুঁজি গঠনের হার কমা মানে হলো পুঁজি কম বাজারে যদি গঠন হয় তাহলে কর্মসংস্থান কম হবে। কর্মসংস্থান কম হলে আমার পিছিয়ে পড়া মানুষগুলো এটাতে দুর্বল অবস্থানে চলে যাবে। করোনার সংক্রমণ রোধে লকডাউন চললেও রাজধানীর চেকপোস্টগুলোতে অনেকটাই ঢিলেঢালা ভাব। এ কারণে বাইরে বের হওয়া মানুষদের তেমন একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। এদিকে এখনও ঢাকায় ফিরছেন অনেকে, সেজন্য গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। কথা ছিল চলমান লকডাউনে বাইরে বের হওয়া যাবে না, কিন্তু রাস্তার চিত্র ভিন্ন। চেকপোস্টগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে। চেকপোস্টের জন্য ব্যারিকেড থাকলেও জবাবদিহি ছাড়াই দেদারসে চলছে সব ধরনের যানবাহন। তবে অনেক চেকপোস্টে আবার ভিন্ন চিত্রও পাওয়া যায়। যানবাহন থামিয়ে চলে জিজ্ঞাসাবাদ,
কারো টিকা দেওয়ার জন্য বের হওয়া, আবার কেউ জরুরি সেবার সাথে জড়িত। এর মধ্যেও অনেকে উপেক্ষা করেছেন স্বাস্থ্যবিধি। কিছু কাজ আছে, আমাকে তো ডেডলাইনে আমাকে জমা দিতে হয়, মানে কাজগুলো তো আমাকে কোম্পানি করতে হয়, কি করব। ভাড়া মারতেছি তো, চলার তো কোনো রাস্তা নাই, কারণ এতদিন ধরে বইসা রয়েছি। হাসপাতালে যাচ্ছে কেউ, ডাক্তার যাচ্ছে, নার্স যাচ্ছে, এগুলোকে আমরা অ্যালাউ করতেছি, কিন্তু অযৌক্তিক যেগুলো কারণ ছাড়া যারা বের হচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আমিনবাজার সেতু দিয়ে মানুষের এই স্রোত বলে দেয় কতটা কষ্ট আর দুর্ভোগ মাথায় নিয়ে ফিরছেন তারা। লকডাউন শেষের পথে শিগগিরই খুলবে সব প্রতিষ্ঠান, তাই দুর্ভোগ সহ্য করেও ঢাকায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। আমি কষ্ট হইলে কি করবো বাপে, আসছি অনেক ভাঙে ওই দিকে নামাই দিছে, নামাই দেওয়ার পরে এখন রিক্সা নিয়ে আসতে অনেক টাকা ভাড়া চায়। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাচলের পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করবেন ব্যবসায়ী নাসির মাহমুদের পরিবার। বাংলাভিশনকে এমন তথ্য দিয়েছেন নাসির মাহমুদ। এদিকে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানিয়েছেন, পরিমণি সহ অন্যদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এসেছে, যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। 2015 সালে বাংলা সিনেমায় আসার পর থেকে নানা কারণে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরিমণি। সবশেষ সাভারের আশুলিয়া বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুন মাসে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরিমণি। পরিমণির মামলা দায়েরের পর ব্যবসায়ী নাসির মাহমুদ সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। সম্প্রতি জামিনে আসা নাসির মাহমুদ জানান, খুব শিগগিরই পরিমণির বিরুদ্ধে মামলা করবেন তিনি। আমি মানহানি মামলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তবে যেহেতু তদন্ত রিপোর্ট এখনও সাবমিট হয়নি বা রিপোর্ট শেষ হয়নি, তদন্ত শেষ হয়নি, সেহেতু আমি অপেক্ষা করছিলাম এটা হলে পরেই করব, কিন্তু লকডাউন এবং অন্যান্য কারণে এটা বিলম্বিত হচ্ছে বিধায় আমার পরিবার থেকে একটি মামলা 100 কোটি টাকা দাবি করে একটি মামলা আমরা নিশ্চিত করেছি যে শিগগিরই এটা করব। আমি আর্থিকভাবে, ব্যবসায়িকভাবে, সামাজিকভাবে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তার জন্য আমি আরেকটি মামলা করব, সেটা আমি সুস্থ হয়ে এবং এই আমার রিপোর্ট ফাইনাল হওয়ার পরে। এদিকে পরিমণি, পিয়াসা মৌ ও হেলেনা জাহাঙ্গীর সহ 6 জনের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। যারা এই ব্ল্যাকমেলিং বা এই অপরাধের সঙ্গে জড়িত এরকম অসংখ্য নাম আমরা পাচ্ছি, তো সেসব নাম তো আসলে যাচাই বাছাইয়ের দরকার আছে। যদি আমরা নাম হুট করে বলে দেই তো আসলে সেগুলো তো মিডিয়াতে চলে আসবে এবং সেগুলো কিন্তু আমরা তদন্তের ক্ষেত্রে আমাদের কিন্তু সেগুলো ক্ষতি হবে। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। যদি কারো নাম বলা হয়ে থাকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত মতামতের পরই চীনা প্রতিষ্ঠান আয়ন ক্যাম্পাসের উদ্ভাবিত করোনা টিকা আইকনভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বুধবার এক বৈঠকে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য 2-1 দিনের মধ্যেই স্বাস্থ্য সচিবের কাছে চিঠি পাঠানো হবে। আইকনভ্যাক টিকার লোকাল এজেন্ট ওয়ান ফার্মা ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চীনের এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিলে গণটিকাদান কার্যক্রম আরও বাড়ানো হবে। সেগুলো প্রত্যেকটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করেই প্রাচীনতম সফল গবেষণা প্রতিষ্ঠানের ভ্যাকসিন আমাদের দেশে এর ক্লিনিক্যাল ট্রায়াল করে এর কার্যকারিতা, এর সুবিধা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এটা আছে কিনা, এবং নতুন যে ডেল্টা ভেরিয়েন্ট এসেছে সেই ডেল্টা ভেরিয়েন্টের এগেনস্টে এটা কতখানি কার্যকরী সেটা পরিমাপ করা, পরীক্ষা নিরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল অত্যন্ত জরুরি। মালয়েশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে তারা ক্লিনিক্যাল ট্রায়ালের অনেক আগেই অনুমোদন পেয়েছে এবং তার কার্যক্রম চলছে। যত তাড়াতাড়ি এই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন হয় সেটা আমাদের দেশের জন্য এটা অত্যন্ত ভালো। আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণ নিয়ে অমূলক ভীতি
ও দ্বিধা দূর করতে টিকা নিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। রবিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি। 70ঊর্ধ্ব জুনায়েদ বাবুনগরী গাড়িতে বসেই টিকা নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা একটি সংক্রামক ভাইরাস। এই ভাইরাস থেকে বাঁচতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির। তিনি বলেন, টিকাকে হারাম বলা যাবে না। করোনা মহামারী থেকে বাঁচতে আল্লাহর সাহায্য কামনা করেন তিনি। নাটোরের গুরুদাসপুরের কাছিকাটায় ট্রাক উল্টে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। রবিবার দুপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রী নিয়ে একটি মিনি ট্রাক নাটোর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। এরা হলেন টাঙ্গাইলের আল মামুন, মেহেরপুরের জসিমউদ্দিন, কুষ্টিয়ার শহীদুল ইসলাম। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিলেন তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বুধবার থেকে উঠে যাচ্ছে লকডাউন, চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট, অফিস আদালত, মানতে হবে স্বাস্থ্যবিধি, প্রজ্ঞাপন জারি। বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার কারণেই এসেছে স্বাধীনতা, তিনি সবচেয়ে বড় গেরিলা মুক্তিযোদ্ধা বলেছেন প্রধানমন্ত্রী। 5 নারীকে পদক প্রদান। মৃত্যু আক্রান্ত সহ করোনার আরও বিস্তার, টিকার জন্য উপচে পড়া ভিড়, অনিয়ম দুর্ভোগ সয়েও সন্তুষ্ট মানুষ। গণটিকার নামে গণপ্রতারণা, গণসংক্রমণের অভিযোগ মির্জা ফখরুলের, কোনো ভাওতাবাজি হচ্ছে না বলেছেন ওবায়দুল কাদের। রিমান্ডে পরিমণির মুখে বহু ভিআইপির নাম, যাচাই বাছাই করছে সিআইডি। 100 কোটি টাকার মানহানির মামলা করবেন বোট ক্লাবের নাসির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।